নমস্কার, গুড মর্নিং টু এভরিওয়ান। আমি ডক্টর নীলাদ্রি বোস, জুনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজি, আমরি মুকুন্দপুর হাসপাতাল। আজকে আমাদের বিষয় হচ্ছে বেশি বয়সী বাচ্চা, যে বাচ্চারা ৮-১০ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো তারা বিছানায় পেচ্ছাপ করে যাচ্ছে বা বিছানায় টয়লেট করে যাচ্ছে, সেই নিয়ে আজকে আমরা কিছুটা সম্যক ধারণা লাভ করব। এবং আমাদের সাথে আছেন দুজন এমিনেন্ট স্পিকার, প্রফেসর ডক্টর রাজীব সিনহা স্যার, সিনিয়র কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, এবং ডক্টর শুভাশী সাহা স্যার, সিনিয়র পেডিয়াট্রিক সার্জন। তো আমরা আমাদের এখানে এই আমরি মুকুন্দপুর হাসপাতালে স্পেশালাইজড ব্লাডার ক্লিনিক, মানে যে সমস্ত শিশুদের মেনলি টয়লেটের সমস্যা রয়েছে সেই নিয়ে স্পেশালাইজড ক্লিনিক করা হয়। এবং এখানে আমরা প্রায় দেখি একটি 10-12 বছর বয়সী বাচ্চা, ছেলে বা মেয়ে, যে এখনো রাত্রিবেলা বেড ওয়েটিং বা বিছানায় টয়লেট করে যাচ্ছে, এবং এটা সোশ্যালি তাদের পক্ষে বা সামাজিকভাবে খুবই এম্বারাসিং হয়। তো সেই ব্যাপারে আজকে আমরা অনেকটা বিশদে জানবো। তো প্রথমে আমরা ডক্টর সিনহাকে আমরা জিজ্ঞাসা করবো যে আমাদের ভাষায় এটাকে বলা হয় এনিউরেসিস। তো এটা দিনের বেলা বা রাত্রিবেলা দুক্ষেত্রেই হতে পারে। তো স্যার, কি এই এনিউরেসিস? নকচার্নাল এনিউরেসিস কি এবং ডে টাইম এনিউরেসিসটা কি স্যার, একটু যদি বলেন। তো যেমন ডক্টর নীলাদ্রি বোস বললেন কি দ্যাট বিছানাতে পেচ্ছাপ হয়ে যাচ্ছে বা প্যান্টে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, ইট ইজ সামথিং যেটা কোয়াইট এম্বারেসিং। ফ্যামিলিতে প্রচন্ড স্ট্রেস হয়, বাচ্চা প্রচন্ড স্ট্রেস হয়। আমরা এটাকে দুভাবে ভাগ করি। একটা হচ্ছে যে বাচ্চারা ঘুমোতে ঘুমোতে পেচ্ছাপ করে দিচ্ছে প্যান্টে বা বিছানাতে, আর যে বাচ্চারা দিনের বেলা জাগা অবস্থাতে পেচ্ছাপ করে দিচ্ছে। এটা দুটো কমপ্লিটলি আলাদা ট্রিটমেন্ট হয়। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ এটা, হ্যাঁ, এই দুটো আলাদা জিনিস। এটা ওর কি পেচ্ছাপটা ঘুমের সময় হয়ে যাচ্ছে নিজে থেকে, নাকি ওর ওর পেচ্ছাপটা হচ্ছে যখন জেগে থাকছে তখন হয়ে যাচ্ছে। যদি দিনের বেলা বা রাত্রিবেলা ঘুমানোর সময় হয়, ওটাকে আমরা প্রাইমারিলি এনুরিসিস বলি। আর এটা এটা অনেকটাই হচ্ছে ম্যাচুরেশন ডিফেক্ট। মানে আমরা আমরা যেমন যেমন বড় হই, আমাদের ব্রেনও এইভাবে ম্যাচুরেট করে। আর সেই সঙ্গে সেই সাথে আমাদের পেচ্ছাপের ক্যাপাসিটি, কন্ট্রোল করার ক্যাপাসিটিটা ম্যাচিওর করে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, যদি আপনার বাচ্চা 6-7 বছর হয়ে গেছে কিন্তু এখনো দিনের বেলা জাগা অবস্থাতেও টপাটপ করে পেচ্ছাপ হয়ে যায়, পেচ্ছাপ ধরে রাখতে পারে না, দ্যাট ইজ মাচ মোর সিরিয়াস জিনিস। সেখানে মানে হচ্ছে কি যে হতে পারে ব্লাডের কোনো ডিফেক্ট আছে, আইদার ব্লাডের কোনো ব্লক আছে বা ব্লাডের নার্ভ সাপ্লাই, ব্লাডের মানে পেচ্ছাপ থলি ব্লক আছে বা পেচ্ছাপ থলির নার্ভ সাপ্লাইতে গন্ডগোল আছে। আর সেটার জন্য আলাদা ইন্টেন্সিভ ইনভেস্টিগেশন করতে হবে। আর আর ওটার জন্য আমাদের ব্লাডার ক্লিনিক আছে। ডেফিনেটলি যেটা এনোরিসিস মানে ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে যাচ্ছে, সেটারও আমাদের কাছে সাপোর্ট সিস্টেম আছে। সেটা নিয়ে নিয়ে আমাদের পরে আমরা বলবো। কিন্তু এখন বেসিক্যালি আমি যেটাকে এমফাসাইজ করতে চাই, এই দুটো জিনিসটাকে আলাদা করা। একটা হচ্ছে দিনের বেলা জাগা অবস্থাতে প্যান্টে পেচ্ছাপ হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে দিন বা রাত্রি যখনই হোক শোয়ার সময় প্যান্টে পেচ্ছাপ হয়ে যাচ্ছে। এই দুটো আলাদা ট্রিটমেন্ট, আলাদা মডেল। থ্যাংক ইউ স্যার। স্যার অনেক বিশদে বলেন এই দুটো বিষয়, একটা একটা রাত্রেবেলা নিঃসারে টয়লেট হয়ে যাওয়া বা দিনের বেলা বারবার হয়ে যাওয়া। এই দুটোরই নানান ধরনের কারণের হতে পারে এবং প্রত্যেকটা কারণের জন্য ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট রয়েছে। বাট এটা ছাড়াও আমি যেটা স্যারকে জিজ্ঞাসা করতে চাইবো যে যে বাচ্চাদের এরকম বারবার টয়লেট হচ্ছে, তাদের কি এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো অন্য সমস্যা, পায়খানার সমস্যা বা অন্য ওই জাতীয় কোনো সমস্যা কি স্যার আমরা দেখতে পাই? যে বাচ্চা বারবার পেচ্ছাপ হয়ে যাচ্ছে, পেচ্ছাপ ধুয়ে রাখতে পারছে না, ওদের অনেক কিছু আন্ডারলাইন প্রবলেম থাকতে পারে। ওর মধ্যে সব থেকে কমন হয় কনস্টিপেশন। যদি পায়খানা শক্ত হয়, আমরা এটা ভুলে যাই, কিন্তু পেচ্ছাবের থলি আর পায়খানার রাস্তাটা আশেপাশে আছে। যদি যদি পায়খানা শক্ত হয়, তাহলে ওটা প্রেসার দেয় পেচ্ছাবের থলির উপরে, আর ব্লাডারটা ইরিটেবল হয়ে যায়। এন্ড দ্যাট ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য কমনেস্ট কজ অফ বারবার পেচ্ছাপ হওয়া। এটা ছাড়া আরো মোর সিরিয়াস কজ আছে, যেটা আমি অলরেডি বললাম, কি নার্ভ সাপ্লাইতে গন্ডগোল বা পেচ্ছাবের রাস্তায় ব্লক, এগুলো সবই আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে এটা জানতে পারলেন যে কনস্টিপেশন বা শক্ত পটি এখনকার দিনের বাচ্চাদের কিন্তু ওয়ান অফ দ্য ভেরি কমন একটা সিনারিও, যেটা আমরা ডে টু ডে আমাদের এই ক্লিনিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি সমাজে এখনো বাচ্চাদের যে কনস্টিপেশন বা শক্ত পটির এই যে সমস্যাটা, অনেক ক্ষেত্রেই এটাকে অতটা নোটিস করা হয় না বা সেই রকম গুরুত্ব দেওয়া হয় না। সেজন্য আমি ডক্টর শুভাশিস স্যারকে একবার জিজ্ঞাসা করবো, যে বাচ্চারা এরকম কনস্টিপেশন নিয়ে আসছেন, তাদের দুটো জিনিস আমি জিজ্ঞাসা করতে পারবো, যে কি খেলে বা কি লাইফস্টাইল মডিফিকেশন এটা হেল্প হতে পারে, বা
যে বাচ্চাদেরকে আমরা ওষুধও দিচ্ছি, যদি সে দেখা যায় যে সেই ওষুধেও ফেল করছে, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ম্যানেজ করতে পারি? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, কারণ এটা অলমোস্ট এখন একটা এপিডেমিকের মতো। প্রতি বাড়িতেই দেখা যাবে যে এভরি অল্টারনেট হাউস হোল্ডে কোনো না কোনো বাচ্চা সে রেগুলার পটি করে না। তো আমার মনে হয় এটা একদম প্রথম থেকে শুরু করলে এটাকে রিয়েলাইজ করতে হবে যে এটা একটা সমস্যা। কারণ আমাদের যে বাবা মারা এসে বলেন যে বাচ্চাদের কোনো সমস্যা নেই, কনস্টিপেশন নেই, কিন্তু তাকেই আমরা ইনভেস্টিগেট করে দেখছি তার দীর্ঘদিন ধরে পটি জমে আছে। তা এইটা কেন, এই কনফিউশনটা কেন? এই কনফিউশনটা এই জন্যই যে বাবা মারা রোজ যদি বাচ্চা পটি করে একটু হলেও হলো, তাহলেও বাচ্চারা ধরে নিচ্ছে, বাবা মারা ধরে নিচ্ছে যে কোনো কনস্টিপেশন নেই, কিন্তু অ্যাডিকুয়েটলি সে করতে পারছে কিনা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটা বোঝার অনেকগুলো উপায় আছে। একটা সহজ উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করলেই বোঝা যায় যে আমাদের রেকটামে কতটা স্টুল জমে আছে। এবার কেন হচ্ছে, আজকে কেন এটার এত বারবারন্ত এই সমস্যাগুলো? একটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। আমরা ফাস্ট ফুড অনেক বেশি খাচ্ছি, যেটাতে রাফেজ কম, যেটাতে রেসিডিউ কম, ফাইবার কম। তো হাই ফাইবার ডায়েট আমাদের এনকারেজ করার প্রয়োজন আছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের আজকাল কমে যাচ্ছে, সবাই টিভি এবং মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, বাচ্চারা বা পড়াশোনা নিয়ে। এখন সেটা যে একটু আউটডোর গেম, স্পোর্টস ইত্যাদি, এগুলো অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেকের প্রশ্ন আছে। সেকেন্ড হচ্ছে যে হ্যাবিট করানো, হ্যাবিট ফরমেশনটা কিন্তু বাবা মায়ের দায়িত্ব। যে সে অন্তত দিনে 2-3 বার, এটাকে টয়লেট ট্রেনিং বলি আমরা, যে সে পেলো বা না পেলো, এবার তার হয়তো খুব পটি পেয়েছে, সেটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং সিরিয়াল দেখছে, সে চেপে দিল। এই যে চেপে দেওয়ার হ্যাবিট, এই হ্যাবিট থেকেই কিন্তু পরবর্তীকালে একটা মেজর ডিজিজ তৈরি হয়। তো বাবা মাকে এনকারেজ করতে হবে যে বারে 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 সে স্টুল অন্তত দিনে 2-3টে ফিক্স টাইমে সে যাবে স্টুল করতে। এছাড়াও কিছু কিছু রোগ আছে, যেমন হার্শপ্লান্স ডিজিজ, যেমন অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, রেকটাম ঠিক জায়গাতে আছে কিন্তু সেটা ছোট। এবার এই ধরনের অনেক অ্যানাটমিক্যাল ডিফেক্ট থাকতে পারে বাচ্চার, সেগুলো আমরা কিন্তু দেখলে, এক্সামিন করলে বুঝতে পারবো, এবং দেখা যাবে হয়তো সেই ব্যাপারটাকে সলভ করলেই ওর বারে বারে এই যে অসারে নিঃসারে ইউরিন হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা জানতে পারলাম যে এই যে সমস্যাটা, এটার শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনই নয়, যদি কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট বা গঠনগত যদি কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে সার্জারি করাটা একান্ত কাম্য। কিন্তু স্যার, সার্জারি করলেই কি এটা পুরো সেরে যাবে? এখন এটার প্রশ্ন হচ্ছে যে কি আছে এখানে। আমাদেরকে যেটা উনি প্রথমে বলতে শুরু করেছিলেন যে ব্ল্যাডারের ফাংশন, আমাদের মূত্রথলিটা কি ফাংশন ঠিক ঠিক করছে? তা মূত্রথলি নর্মালি কি হয়, আমাদের সবার কেন বারবার পেচ্ছাপ হয় না? কারণ মূত্রথলি ঠান্ডা হয়ে বসে থাকে। যখন ফিলিং হচ্ছে, কিডনি থেকে ইউরিনটা এসে জমছে, তখন কিন্তু তার কোনো অ্যাক্টিভিটি থাকে না, সে চুপচাপ বসে থাকে। যখন সেটা ফুল হয়ে গেল, তখন আপনি সেন্সেশন পেলেন যে এখন আমার পেচ্ছাপ করার সময় হয়েছে। তখন আপনি কিন্তু বাথরুমে গেলে, টয়লেটে গেলে ইউরিনারি ব্লাডটা কন্ট্রাক্ট করবে, এবং নিচে একটা পেশি আছে মাসল স্ফিংটার, যেটা লিকেজটাকে প্রিভেন্ট করে, সে তখন রিল্যাক্স করবে। এবার এই যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশন প্রথমত বাচ্চাদের ডেভেলপ করতে অনেক সময় 3-4-5 বছর বয়স লাগে। সেকেন্ড হচ্ছে এই বারে বারে দীর্ঘদিন ধরে ধরে রাখার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি হতে হতে এই নিচের পেশিটা কিন্তু সাংঘাতিক শক্ত হয়ে যায়। এবার এটাকে কিন্তু শুধু সার্জারি করে হবে না, এটাকে আমাদের অ্যাসেস করতে হবে যে কেন প্রবলেমটা, সত্যি এই সমস্যা আছে কিনা। সেটা দারুণ দারুণ ইনভেস্টিগেশন আছে, সেটা করলেই জানা যায় যে এই ধরনের সমস্যা আছে। এবার এগুলোকে দীর্ঘদিন ধরে ওষুধ দেওয়ার প্রশ্ন আছে, ফিজিওথেরাপির ব্যাপার আছে, কনস্টিপেশন ক্লিয়ার করার ব্যাপার আছে। এটা কিন্তু এমন নয় যে ওভারনাইট আমি 2টো ডোজ ওষুধ খেলাম সেরে গেল। এটা কিন্তু একটা লং টার্ম লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন। তো আপনারা বুঝতে পারলেন যে এই অসুখগুলোতে কোনো ম্যাজিকের মতন এমন কোনো চিকিৎসা হয় না যে আজ থেকে শুরু করা হলো এবং 1 সপ্তাহ বাদেই এটা সেরে যাবে। এটা সবসময় মেডিকেল সায়েন্স এটা বলা হয়, এটা একটা লং টার্ম ফলো আপ, রেগুলার যেরকম ডাক্তারবাবুদের অ্যাডভাইস থাকে সেই হিসেবে ফলো করে করে আমরা দেখা হয় যে সেই ট্রিটমেন্টে সেই বাচ্চা সেই চিকিৎসা সাড়া দিচ্ছে কিনা। আরেকটা ইস্যুতে আমি আসবো ডক্টর সিনহার কাছে, যে যে বাচ্চারা নকচার্নাল এনিউরেসিস, মানে যে বাচ্চারা শুধুমাত্র রাত্রিবেলা অত্যাধিক পেচ্ছাপ করছে, অনেক বাবা মারাই বলেন আমরা তাদেরকে ডেকে তুলে আনি বা মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকি। তো স্যার, জানতে চাইবো যে এই অ্যালার্ম থেরাপি বা কোনো মেডিকেল ম্যানেজমেন্টে এটার কি রোল, বা কতটা এটাতে আমরা হেল্প করতে পারি বাচ্চাদেরকে? থ্যাংক ইউ। তো আমি প্রথমেই বললাম কি দ্যাট দুটো হতে পারে, একটা হতে পারে কি দ্যাট অনবরত পেচ্ছাপ হয়ে যাচ্ছে জাগা অবস্থায়, শোয়া অবস্থায়। সেটা যেমন ডক্টর সাহা বললেন যে ওটা পাখনার শক্তের জন্য হতে পারে, কিন্তু অনেক সময় ব্লাডারে গন্ডগোলের জন্য হতে পারে। আর একটা হচ্ছে এনিউরিসিস, যেটা হচ্ছে যে শোয়ার সময় পেচ্ছাপ হচ্ছে, সেটা তো ম্যাক্সিমাম সময় ব্লাডারে গন্ডগোল হয় না, সেটা ম্যাচুরেশন ডিফেক্ট হয়। মানে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন নর্মালি আমাদের পেচ্ছাপ কোয়ান্টিটিটা কমে যায়। এদের কিছু একটা একটা ডেভেলপমেন্টের ইয়ে আছে যাতে ওদের পেচ্ছাপের কোয়ান্টিটিটা ঘুমের পরেও কমে না।
আর যখন পেচ্ছাবের থলিটা ভর্তি হয়ে যায় তখন ওই সিগন্যালটা ব্লাডারে ব্রেনে যায় না, ঠিক আছে, হ্যাঁ এবার তুমি ওটো গিয়ে পেচ্ছাব করো। তো এটাও কিন্তু কোয়াইট ডিস্ট্রেসিং ফ্যামিলির পক্ষে, বাচ্চার পক্ষে। আর এটার জন্য আমাদের স্পেশাল ক্লিনিক আছে, এনালিসিস ক্লিনিক আছে, যেখানে আবার যেমন ডক্টর সাহেব বলে এটা একদিনে ঠিক হয় না, কিন্তু ঠিক হয়। এটা সাস্টেন হেল্প লাগে। প্রথমে আমরা আমরা চেষ্টা করি সিম্পল জিনিস দিয়ে করে, যেমন শোয়ার আগে দুবার পেচ্ছাব করে নেওয়া, সন্ধ্যে পর থেকে কম জল খাওয়া, এইগুলো চেষ্টা করি। এটাতে যদি না হয় তাহলে ওষুধ আছে আছে যেটা কাজ করে, মোস্ট অফ দ্য টাইম এই ওষুধটা ভালোই কাজ করে, কিন্তু ওষুধ বন্ধ করলে আবার লোকটা ফিরে আসতে ঠিক পারে। তাই ওদেরকে এট দ্য সেম টাইম ট্রেনিং দেওয়া হয়, ব্লাডার ট্রেনিং দেওয়া হয়। আমরা আমাদের কথা বলি ইউরোথেরাপি, এগুলো করা হয়। এইগুলো করানোর সবার পদ্ধতি আছে, কিন্তু আজকাল বলা হয় ওই ঘুম থেকে উঠে পেচ্ছাব করাটা বোধহয় ভালো জিনিস না, সায়েন্স তাই বলছে। শেষ একটাই প্রশ্ন করবো, যেটা আমাদের সবার মনে চিন্তা থাকে, যে এই যে আমাদের বাচ্চার যে কিডনির যে থলিতে বা পেচ্ছাবের থলিতে যে এই যে সমস্যা, যে বারবার পেচ্ছাব করা, এমনকি যে সার্জিক্যাল যে কজ, আমরা যদি চিকিৎসা সময় মতো না করি, বা যদি সেক্ষেত্রে আমাদের লং টার্ম কিডনির কি ক্ষতি হতে পারে, বা লং টার্ম ইমপ্লিকেশনটা কি এটা? হ্যাঁ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি যদি না করা হয় তাহলে কিন্তু পার্মানেন্টলি কিডনিস মে গেট ড্যামেজ, তখন আমাদের ফেরত আসার উপায় থাকবে না। ইউরিনারি ব্লাডার পার্মানেন্টলি কিন্তু মায়োজেনিক ফেলিয়ার বলে, ইউরিনারি ব্লাডার আর জীবনেও কোনোদিন কন্ট্রাক্ট করতে পারবে না। সেক্ষেত্রেও তার কেয়ার নেওয়ার পদ্ধতি আছে, কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেটা হেল্প করতে পারি, কিন্তু এর মানে লেসনটা হচ্ছে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি এগুলো ডায়াগনোসিস করতে হবে এবং চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, বিকজ UBS আমাদের দুটো আলাদা জিনিস আবার রাখতে হবে। নকটার্নাল এনিউরিসিস মানে পেচ্ছাবটা রাত্রিবেলা হয়ে যাচ্ছে, সেখানে ব্লাডারটা নর্মাল থাকে। আমরা যদি ট্রিটমেন্ট নাও করি তাহলেও কিন্তু কিডনির উপরে ড্যামেজ অত হচ্ছে না, সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। কিন্তু যদি ব্লাডারের গন্ডগোলের জন্য ব্লাডারে যদি প্রেসার বেড়ে যায়, তার জন্য যদি ব্লাডার সবসময় পেচ্ছাব হয়ে যাচ্ছে, লিক করছে, তাহলে মাথায় রাখতে হবে এটা প্রেসার কুকারের মতন। যেমন প্রেসার কুকারের প্রেসারটা উপরে গিয়ে ছাড়ে, এইভাবেই ব্লাডার যে প্রেসারটা উপরে গিয়ে কিডনিটাকে ধাক্কা দিতে পারে আর কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। লাস্টে যেটা আমি বলতে চাই, যে হতে পারে আমাদের এই ডিসকাশনটা যারা শুনছে তাদের মধ্যে কারোর বাচ্চার যদি স্পাইনাল সার্জারি হয়ে থাকে, যাদের স্পাইনা বাইফিডা বা ছোটবেলায় স্পাইনাল সার্জারি হয়েছে, বা ছোটবেলায় পর্দা, পেছনের রাস্তায় পর্দা ছিল ওটা কাটা গেছে, আর এখন মেডিকেল ফলো আপ করছেন না, আল্ট্রাসাউন্ড করছেন না, কিডনি ফাংশন করছেন না, এটা কিন্তু ভুল। বিকজ এটা দেখা গেছে কি যে এদের নর্মালি রেগুলারলি এদের এদের ব্লাডার ফলো আপ, কিডনি ফলো আপ লাগে, আর না করলে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে অন দ্য লং টার্ম। এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনার বাচ্চার ছোটবেলায় স্পাইনাল সার্জারি হয়েছে, মেনিঙ্গোমাইলোসিল এই টাইপের কোনো সার্জারি হয়েছে, বা আপনার বাচ্চার পেচ্ছাবের রাস্তায় কোনো পর্দা ছিল ওটা সার্জারি হয়েছে, তো ব্লাডার ফলো আপ, আল্ট্রাসাউন্ড, ক্রিয়াটিনিন এটা করাটা খুবই দরকার। আপনাদের বাচ্চাদের কিডনি ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট রাখাটা খুবই দরকার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এই যে রোগটা, যে ব্লাডার সম্পর্কিত, আমরা সবসময় কিডনি নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু ব্লাডার এমন একটা অর্গান বা মূত্রথলি, যেটা একটা ইম্পর্টেন্ট অর্গান বাট ইগনোর্ড একটা একটা টপিক। সো টাইমলি এই রোগটা যদি চিকিৎসা না হয়, সেটা এমনকি কিডনি অবধি খারাপ হতে পারে। সুতরাং সঠিক সময় রোগ নির্ণয়, তার সঠিক চিকিৎসা এবং লং টার্ম ফলো আপ, ডাক্তারবাবুদের পরামর্শ মেনে যদি আমরা এগোতে পারি, তাহলে আমরা বোধ এই যে রাত্রিবেলা যে পেচ্ছাব করার এই যে সমস্যা, এমনকি সেখান থেকে যে বিভিন্ন কমপ্লিকেটেড নিউরোজেনিক ব্লাডার বা স্পাইন সংক্রান্ত যে ব্লাডারের সমস্যা, সেখান থেকে যে কিডনির ক্ষতি হতে পারে, এটাকে আমরা অনেকটা ক্ষেত্রে অ্যাভয়েড বা অনেকটা ক্ষেত্রে ডিলে করতে পারি। তাহলে আজকের জন্য এতটাই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।